16 বছর পর ফিরলেন বাচ্চু রাজাকার। ফাঁসির দণ্ড স্থগিত। কাঠ গড়ায় 10 সেনা কর্মকর্তা এবং জয় ও পলক। 2013 সালের 21 জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে প্রথম যুদ্ধাপরাধের রায়। ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছিল ফরিদপুরের আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামেই কুখ্যাত। কিন্তু রায় শোনার জন্য তিনি সেদিন ছিলেন না, পালিয়েছিলেন দেশ ছেড়ে। দীর্ঘ 13 বছর পর ঠিক আরেকটি জানুয়ারি মাসে ইতিহাসের এক নাটকীয় মোড়। ফাঁসির দণ্ড মাথায় নিয়ে প্রকাশ্যে ট্রাইব্যুনালে হাজির বাচ্চু রাজাকার। কিন্তু অবাক করা বিষয় হলো, পুলিশ তাকে গ্রেপ্তার করছে না, হাতকড়া পরাচ্ছে না। কারণ কি? পর্দার আড়ালে ঘটে গেছে এক বড় আইনি ও রাজনৈতিক ঘটনা। সরকার তার সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে। শুধু বাচ্চু রাজাকার নন, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন এক অগ্নিকুণ্ড। একদিকে কাঠ গড়ায় ইন্টারনেট বন্ধ করে হত্যার কারিগর সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক, অন্যদিকে টাস্ক ফোর্স ইন্টারোগেশন বা TFI সেলে নির্যাতনের অভিযোগে কাঠ গড়ায় 10 জন সেনা কর্মকর্তা। আজ আমরা উন্মোচন করব আদালতের ভেতরের এই রুদ্ধশ্বাস 3টি নাটকের প্রতিটি দৃশ্য। কেন বাচ্চু রাজাকারকে গ্রেপ্তার করা হলো না? জয় পলকের বিরুদ্ধে কি অভিযোগ গঠিত হলো? এবং আয়নাঘরের মতো গোপন সেলে নির্যাতনের বিচার কত দূর? প্রথমে আসা যাক দিনের সবচেয়ে বড় চমক, আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার প্রসঙ্গে। 2010 সালের বিচার শুরুর পরপরই তিনি পালিয়ে যান। দীর্ঘ সময় পলাতক থাকার পর আজ সকালে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে আসেন। কিন্তু এখানেই টুইস্ট, ট্রাইব্যুনাল প্রাঙ্গণে উপস্থিত থেকেও তিনি গ্রেপ্তার হননি। আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান আবেদ জানাচ্ছেন এক গোপন তথ্যের কথা। গত অক্টোবর মাসেই বর্তমান সরকার বাচ্চু রাজাকারের সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন? বিশ্লেষকরা বলছেন এটি একটি গভীর আইনি কৌশল। 2013 সালের সেই ট্রাইব্যুনালকে অনেকেই প্রশ্নবিদ্ধ বলে থাকেন। বাচ্চু রাজাকার এখন দেশে ফিরেছেন সেই রায়কে চ্যালেঞ্জ করতে। ট্রাইব্যুনাল আইনের নিয়ম হলো, পলাতক আসামিকে আপিল করতে হলে আগে আত্মসমর্পণ করতে হবে। বাচ্চু রাজাকার সেই পথেই হাঁটছেন। তিনি আত্মসমর্পণ করে জামিন চাইবেন এবং আপিল বিভাগে লড়াই করবেন। কিন্তু আজ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান অনুপস্থিত থাকায় তার আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। তিনি ফিরে গেছেন, হয়তো আগামীকাল আবার আসবেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামি আদালত প্রাঙ্গণ থেকে হেঁটে বের হয়ে যাচ্ছেন। এই দৃশ্যই বলে দিচ্ছে 2026 সালের বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটা বদলে গেছে। এবার নজর দেওয়া যাক ট্রাইব্যুনাল 1 এর দিকে, যেখানে বিচার চলছে জুলাই আগস্ট বিপ্লবের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানোর। কাঠ গড়ায় সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজ আদালত এক ঐতিহাসিক আদেশ দিয়েছে। পলক ও জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। জুনায়েদ আহমেদ পলক এই মামলা থেকে অব্যাহতি বা ডিসচার্জ চেয়েছিলেন। তার আইনজীবীরা যুক্তি দেখিয়েছিলেন তিনি শুধু হুকুম পালন করেছেন, কিন্তু ট্রাইব্যুনাল সে আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। প্রসিকিউশনের দাবি, ইন্টারনেট বন্ধ রাখাটা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, এটি ছিল মানুষ হত্যার ব্লুপ্রিন্ট। সজীব ওয়াজেদ জয় এবং পলক মিলে এই ডিজিটাল ব্ল্যাকআউটের মাধ্যমে বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন, যাতে আইন শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালাতে পারে। আজকের এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে সেই ডিজিটাল হত্যার বিচার প্রক্রিয়া এক ধাপ এগিয়ে গেল। ট্রাইব্যুনালের অন্য একটি কক্ষে তখন চলছে আরেক রুদ্ধশ্বাস নাটক, টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল বা TFI। সাধারণ মানুষের কাছে যা এক আতঙ্কের নাম, যেখানে বন্দি রেখে দিনের পর দিন চালানো হতো অমানবিক নির্যাতন। একজন আসামির 2 চোখ উপড়িয়ে ফেলা হয়েছে, মুখের গালের মাংসগুলো খাবলে তুলে ফেলা হয়েছে। বন্দীদের অনেকের হাত পা কেটে সেগুলোকে ছবি তুলে সেই ছবিগুলো দেয়ালে টানানো থাকতো।
টিএফআই সেল হচ্ছে র্যাব হেডকোয়ার্টার পরিচালিত র্যাব 1-এর কম্পাউন্ডের ভেতরে উত্তরাতে অবস্থিত একটা দ্বিতল বিশিষ্ট বাড়ি, যেটার ভেতরে নিচে এবং উপরে মিলে প্রায় 29টি গোপন সেল আছে। তার মধ্যে এমন কক্ষ আছে যেগুলোর আয়তন হচ্ছে 3 ফিট বাই 3 ফিট, যেগুলো সিঁড়ির নিচে অবস্থিত, যেগুলোকে কবর সেল বলা হতো। এরপরে অন্যান্য সেল আছে সেগুলো 10 ফিট বাই 3 ফিট, এবং দুটো সেল ছিল যেগুলোকে ভিআইপি সেল ডাকা হতো। তার একটিতে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, তিনি 8 বছর সময় ধরে ওখানে বন্দী ছিলেন। এই বন্দিশালায় দুটো ডেডিকেটেড টর্চার রুম ছিল, যেগুলো সাউন্ড প্রুফ ছিল। সেখানে নানান ধরনের টর্চার ম্যাটেরিয়াল দিয়ে সাজানো ছিল। সেখানে ছিল বৈদ্যুতিক ঘূর্ণায়মান চেয়ার, যেখানে আসামিকে বসিয়ে হাত পা বেঁধে বৈদ্যুতিক চেয়ারটাকে দ্রুত বেগে ঘোরানো হতো, এবং তার ফলে বমি করে ফেলতো বা তার মগজের মধ্যে এমন কিছু প্রতিক্রিয়া হতো, এরপরে আর কখনো সে সুস্থ স্বাভাবিক আচরণ করতো না। আজ সেই নির্যাতনের মামলায় কাঠগড়ায় তোলা হয়েছে 10 জন সেনা কর্মকর্তাকে। মামলার মোট আসামি 17 জন, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। তবে আজ কারাগারে থাকা এই 10 সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়। তারা এখন ট্রাইব্যুনালের গারদে আছেন। ভাবা যায়, এক সময় যাদের দাপটে বাঘে মহিষে এক ঘাটে জল খেত, সেই সেনা কর্মকর্তারা আজ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কাঠগড়ায়। টিএফআই সেলে চোখ বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা, ইলেকট্রিক শক দেওয়া, এমন লোমহর্ষক সব অভিযোগ এখন তাদের বিরুদ্ধে। প্রসিকিউশন আজ তাদের উপস্থিতিতে মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনা করছে। এটি প্রমাণ করে আইনের হাত কত লম্বা হতে পারে। এই একই সময়ে ট্রাইব্যুনাল 2-এ চলছে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার। এক সময়ের তুখোড় বাম নেতা, যিনি পরে আওয়ামী লীগের নৌকায় চড়ে মন্ত্রী হয়েছিলেন, আজ তিনি গণহত্যার সহযোগী হিসেবে অভিযুক্ত। আজ এই মামলায় সাক্ষ্য দিচ্ছেন 10ম সাক্ষী, যিনি মূলত এই মামলার ইনভেস্টিগেশন অফিসার। তদন্ত কর্মকর্তারা যখন আদালতে ইনুর কর্মকাণ্ডের দালিলিক প্রমাণ তুলে ধরছিলেন, তখন ইনুর চোখে মুখে ছিল হতাশার ছাপ। 5 আগস্টের পর থেকে ইনু কারাগারে, আর একের পর এক সাক্ষী তার বিরুদ্ধে বয়ান দিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে আজকের দিনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য এক ঐতিহাসিক দিন। একদিকে বাচ্চু রাজাকারের ফিরে আসা এবং আইনি লড়াইয়ের প্রস্তুতি, অন্যদিকে জয় এবং পলক ও সেনা কর্মকর্তাদের বিচার। বাচ্চু রাজাকারের সাজা স্থগিত করে তাকে আপিলের সুযোগ দেওয়া কি 2013 সালের বিচার প্রক্রিয়াকে ভুল প্রমাণের চেষ্টা, নাকি এটি ন্যায় বিচারের স্বার্থে আইনের নিজস্ব গতি? পলক কি পারবেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে? আর টিএফআই সেলের সেই 10 সেনা কর্মকর্তার কপালে কি জুটবে? বাংলাদেশের রাজনীতি এবং বিচার ব্যবস্থা এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। চোখ রাখুন আমাদের পর্দায়। ট্রাইব্যুনালের প্রতিটি এক্সক্লুসিভ আপডেট আমরাই পৌঁছে দেব সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।